জগতে আমাদের ছোট্ট প্রতিষ্ঠান সোর্স অফ সাসপেন্স। আজ আপনারা শুনবেন এথেল লিনা হোয়াইটের লেখা দ্য বেইট ফর দ্য বেস্ট। গল্পটির অনুবাদ ও নাট্যরূপ করেছেন পার্থ মুখার্জি। শুরু হচ্ছে আজকের গল্প দ্য বেইট ফর দ্য বেস্ট। শিকার ও শিকারী, এই খেলাটা পৃথিবীর সব থেকে পুরনো আর রোমাঞ্চকর এক দর্শন। এই খেলার দুদিকে দুই ক্ষমতাশালী প্রতিদ্বন্দ্বী থাকলেও ফেঁসে যায় দুর্বলরাই। আমাদের এই গল্পটাও সেই দর্শনের উপর ভিত্তি করে। ঘটনার সূত্রপাত একটি হত্যা মামলা দিয়ে, যার সমাপতন ঘটে একটি ফাঁদের বেড়াজালে। এই পুরো ঘটনার কেন্দ্রে ছিল হতভাগ্য এক তরুণী, প্রাণবন্ত, চঞ্চল, সুন্দরী, আকর্ষণীয় একটি মেয়ে, যাকে যত্ন করে বড় করা হয়েছিল এক সুন্দর ভবিষ্যতের জন্য। কিন্তু শেষ পর্যন্ত তার প্রাপ্য হল মোচড়ানো গলা, 7 মাসের জমা কেস ফাইল আর 500 পাউন্ড পুরস্কারের ঘোষণা। একটি খুন থেকে একটি ফাঁদ, আসল অপরাধী নাগাল পাওয়ার জন্য এই পথটা অনেক দীর্ঘ ছিল, এতে কোনো সন্দেহ নেই। তবে অবাক ব্যাপার, কোনো ক্লু ছিল না ঘটনার নেপথ্যে। তবু পুলিশের প্রতিটা অণু পরমাণু সম্পর্কে অবগত হতে পারত চিরুনি তল্লাশির মাধ্যমে, কিন্তু তারা প্রথমে তা করেনি। ফলত সংবাদপত্র আর জনতার কটাক্ষে তাদের সুনাম খানিকটা ক্ষুণ্ণ হলেও নিজেদের গরজে খুনির পরিচয় খুঁজে বের করতে পেরেছিল তারা। রক্ষা পেয়েছিল তাদের সুনাম। কিন্তু ধুরন্ধর অপরাধীকে ধরা কি অতই সহজ? ফাঁদ পাতা হলেই যে ইঁদুর আসবে তা তো হয় না। তাই এখন বাকি ছিল সেই চতুর আর বিশ্বাসঘাতক ইঁদুরটাকে অপরাধীর অজানা নর্দমা থেকে টেনে তাদের ফাঁদে আনা। প্রচেষ্টা চালালো পুলিশ আদা জল খেয়ে, তবে তারা বারবার ব্যর্থ হচ্ছিল, জাল ফেলার মতো উপযুক্ত টোপ খুঁজে না পাওয়ায়। তবে আড়ালে ঈশ্বর হয়তো মুচকি হাসলেন, আর হঠাৎ করে এক বসন্ত সন্ধ্যায় সেই টোপ এসে হাজির হলো এক তরুণী রূপে, যেন স্বর্গের অপ্সরী। তবে গল্পটা শুরু করি, আসুন। মেয়েটি যখন সেখানে আসে, ইন্সপেক্টর অ্যাঙ্গাস ডানকান তখন অফিসে একা ছিলেন। লাল চুলো স্কটিশ ভদ্রলোককে দেখতে সুন্দর হলেও তার মুখটা ছিল পাথরের মতো কঠিন। চেহারায় ছিল কড়া গাম্ভীর্য, একজন পেশাদার মুষ্টিযোদ্ধার মতো চোয়াল, আর চোখ দুটো বরফ শীতল নীল। মেয়েটির আসার খবর ডানকানের কানে পৌঁছে দিলেন আর্দালি। স্যার, স্টেশনের বেঞ্চে দেখলাম একটা অল্প বয়সী মেয়ে একা বসে আছে। সন্দেহ হওয়ায় ওকে এখানে নিয়ে এসেছি। আপনি একবার কথা বলবেন নাকি? ডানকান মাথা নেড়ে আর্দালিকে বললেন, বেশ, ওকে ভেতরে আসতে বলো। সময়টা ছিল বিকেল। বাইরের প্রকৃতিতে আধার নামছে ধীর লয়। প্রবাহিত নদী, সরকারি দপ্তর আর কারখানাগুলোর গায়ে গাঢ় নীল অন্ধকারের ছায়া চেপে বসেছে, যেন মাকড়সার ডাঁড়ার মতো। তবে ছায়া ঢাকা শহরের মধ্যেও এক টুকরো আলোর মতো লাইলাক ঝোপে দেখা দিচ্ছিল কচি পাতা, আর কখনো কখনো একটা কুমকুমে রঙের ক্রোকাস ফুল উকি মারছিল পাবলিক গার্ডেনের ঘাসের ফাঁক দিয়ে। অস্তগামী সূর্যের কিরণ চুম্বন করছিল তার লাল আলো নিয়ে, যেন ছড়িয়ে থাকা কমলার খোসা। আর ফিকে সবুজ আকাশে সন্ধ্যা তারা যেন একখানি রত্ন হয়ে ছড়াচ্ছিল তার মৃত প্রায় আলো। সব মিলেমিশে যেন কোনো কবি বা সাহিত্যিকের লেখনীর রসদের রোম্যান্টিসিজম। কিন্তু ডানকানের মনে সে সন্ধ্যার রোম্যান্টিকতা স্পর্শ করছিল না, কারণ সে কবি বা সাহিত্যিক কিছুই নয়। সে জানত গোধূলি শুধু রাতের মুখ বন্ধ, আর অন্ধকারের ছায়া যত বাড়ে শুরু হয় অপরাধের লীলা খেলা।
যখন মেয়েটিকে ঘরে আনা হলো, ডানকান চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তার দিকে। মেয়েটা অল্প বয়সী, মুখখানা ফুলের মতো কোমল, গালের লালচে আভা যেন রং হারিয়ে মিলিয়ে গেছে সাদা চামড়ায়। তার কালো ড্রেসটি পুরনো, কিছুটা মলিন। মাথায় টুপি, বসন্তের ছোঁয়া দিতে সে টুপিটা সাজিয়েছে একমাত্র হলুদ গোলাপে, নিজের মলিনতা ঢাকার প্রচেষ্টা। ধীর পায়ে ঘরে প্রবেশ করে যখন সে তার নীলচে চোখ তুলে তাকালো, ডানকান দেখলেন সে চোখে এখনো গ্রামীণ জীবনের মিষ্টি স্মৃতিগুলো টিকে আছে, ঠিক যেন ধুলো না লাগা পুরনো কোনো গান। এবার ইন্সপেক্টর ডানকান আরো তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালেন, কারণ তিনি জানতেন সব অভিনয়ের মধ্যে নির্দোষ সেজে থাকা সবচেয়ে সহজ। তুমি বলছো তোমাকে রোপার পাঠিয়েছে? হ্যাঁ, ম্যাগি রোপার। মিষ্টি স্বরে উত্তর দিল মেয়েটি। ম্যাগি রোপার হলেন সার্জেন্ট ম্যাথিউ রোপারের ভাইজি। ইতিমধ্যে তিনি একজন সম্ভাবনাময় ডিটেকটিভ হিসেবে ডিপার্টমেন্টে সাড়া ফেলেছেন। তোমার সঙ্গে ওর পরিচয় কোথায়? আগে যে মেয়েদের হোস্টেলে আমি থাকি সেখানেই। তোমার নাম কি? জেনি মর্গান। গ্রাম থেকে এসেছো? হ্যাঁ, তবে ইচ্ছে আছে পাকাপাকিভাবে শহরেই থেকে যাব। মানে একদম পাকাপাকি ভাবে? হ্যাঁ, তা একাই এসেছো নাকি সাথে কেউ এসেছে? হ্যাঁ, একাই এসেছি। তা কিভাবে এলে? ছাড়লো একা একা? বাড়ির সবাই মারা গেছে নাকি? হ্যাঁ, তুমি কি অনাথ? তিনি জেনির কালো পোশাকের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে প্রশ্নগুলো করলেন। মেয়েটি নীরবে ডানে আর বামে নাসূচক মাথা নাড়ল। চোখের পাতার তীব্র এক ঝাপটায় ডানকান বুঝলেন মেয়েটির চোখের জল ফেলছে। হয়তো বেশ কষ্ট পেয়েছে তার কঠোর বাক্যে। বিষয়টা ডানকানের বুকে মেয়েটির প্রতি সহানুভূতি জাগাল। তার কণ্ঠস্বরও একটু নরম হয়ে এলো। ঠোঁটে কিছুটা হাসির ছোঁয়া রেখে ডানকান জিজ্ঞেস করলো, ও, তার মানে তুমি অনাথ নও। বেশ, তাহলে বড় আসল ব্যাপারটা কি? মেয়েটি ব্যাগ থেকে একটি চিঠি বের করলো, ডানকানের দিকে এগিয়ে দিয়ে বলল, আসলে স্যার, আমি আমার যোগ্যতা অনুযায়ী চাকরির খোঁজে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম কাগজে। এই উত্তরটা আমি পেয়েছি। এক মহিলার সঙ্গী সচিব হিসেবে চাকরি। তার সঙ্গে ভ্রমণ করব, তাকে বিনোদন দেব, আর যদি তিনি আমাকে পছন্দ করেন তাহলে আমাকে নিজের মেয়ের মতোই তিনি দেখবেন। আমি ছবি আর রেফারেন্স পাঠিয়েছিলাম, আর উনি এখন আমাকে দেখা করার জন্য সময় দিয়েছেন। তিনি এই শহরেই থাকেন, তাই এখানে আমার আশা। কখন আর কোথায় দেখা করবেন তিনি? পরশুদিন ন্যাশনাল গ্যালারির প্রথম রুমে। তবে যেহেতু তিনি বয়স্ক, তাই তার ভাইপো আমাকে গাড়িতে তুলে নিয়ে যাবেন। তার বাড়ি কোথায়? আসলে এই বিষয়টা নিয়েই তো ম্যাগি রোপার এত চিন্তিত। প্রথমে সে বলল দেখতে হবে ওই ম্যাডাম মানে মিসেস হারপার আমার রেফারেন্সগুলো খতিয়ে দেখেছেন কিনা। তারপর ম্যাগি জোর করলো যেন আমি চিঠির ঠিকানায় থাকা হোটেল সেসিলে ফোন করে দেখি ব্যাপারটা সত্যি কিনা। ঠিকানাটা ছাপানো ছিল, তাই না মানার উপায় ছিল না। তাই কি? এরপর কি হলো? আগে ওরা বলল মিসেস হারপার নামে কেউ কোনোদিনও ওখানে ছিলেন না, কিন্তু আমি নিশ্চিত ওরা ভুল করছে। তাছাড়া আমার মনেও সন্দেহ এসেছিল, কিন্তু মানে এমন ভালো একটা চাকরির জন্য একটু ঝুঁকি তো নিতেই হয়, তাই না? মেয়েটির কণ্ঠস্বর কেঁপে উঠল শেষ কথাগুলোতে। ডানকানের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি ধীরে ধীরে জেনিকে সত্যি একজন নিষ্পাপ মেয়ে ভাবতে শুরু করছিলেন। সে তো নেওয়া যেতেই পারে,
তোমার বয়স তো বেশি না, একা একা শহরে চলাফেরা। আচ্ছা, তুমি এই শহরের জীবন সম্পর্কে কতটা জানো? পড়াশোনা করেছো কিছু? আসলে আমি তো সবসময় গ্রামে পিসিমার সঙ্গেই থাকতাম। সেখানে যোগাযোগের তেমন সুবিধে না থাকায় স্কুলে যেতে পারিনি। তবে সব ধরনের উপন্যাস পড়েছি আর পত্রিকাও। সেখানেই শহরের জীবন সম্পর্কে পড়েছি। এখানকার সমাজ সংস্কৃতি, মানুষের চালচলন আর 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 খুনের খবরও। খুনের খবরও পড়তে? বাহ! হ্যাঁ, আমার রোমাঞ্চ লাগতো পড়তে। তার তারুণ্যে ভরা কণ্ঠে যে সুরটি ছিল তাতে বোঝা যাচ্ছিল সে খবরের কাগজে খুনের গল্পগুলো পড়ত যেন রোমাঞ্চকর উপন্যাসের মতোই, কোনো বাস্তবতার অনুভব ছাড়াই। ডানকান যেন মাস চোখে দেখতে পেলেন ছবিটা। একটি নিরুপদ্রব শৈশব নরম সবুজ ঘাসের প্রান্তরে ছুটলে হাসছে এক বালিকা। তৃণভূমি আর গবাদি পশুর মাঝখানে থেকেছে বলেই তো সে এতটা জটিলতা শেখেনি। ডানকান হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, বাহ বাহ বাহ, তুমি তো বেশ সাহসী। তা বেল হত্যাকাণ্ড সম্পর্কে পড়েছিলে? আসলে পিসিমা পড়তে দিতেন না, সে বলল, আর একই নিঃশ্বাসে মাথা নেড়ে যোগ করল, আসলে পিসিমা পড়তে দিতেন না, তবু একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি। তোমার পিসিমা তোমাকে পড়তে নিষেধ করতেন কেন? আসলে স্যার, তিনি বলতেন খুন, জখম, রক্তের ঘটনা পড়লে মনের ওপরে প্রভাব পড়ে, আর কাগজে যা লেখা হয় তা অতিরঞ্জিত। তাই উনি ঠিকই বলতেন, তবে এর পেছনে আরো কারণ আছে। আর কি কারণ থাকবে? তাহলে তুমি খেয়াল করোনি যে সেই মেয়েটা, মানে ম্যালিন বেল, যে তোমার মতোই ভদ্রঘরের একটি মেয়ে ছিল, তোমারই সমবয়সী, তাকে একটা পত্রিকার বিজ্ঞাপনের টোপ দিয়ে ফাঁদে ফেলে খুন করা হয়েছিল। আমি আমি হয়তো খেয়াল করেছি, কিন্তু এসব তো সবার সঙ্গে ঘটে না। বুঝেছি, আমার এখানে বিজ্ঞাপনের মাধ্যমে একা এইভাবে চলে আসা দেখে বলছেন তো? আমার তাতে চিন্তা নেই স্যার। কেন? তোমার মনে হয় না তুমি এমন ফাঁদে পড়তে পারো? না, আমাকে কেন কেউ ফাঁদে ফেলবে? আসলে আমি ঠিক বোঝাতে পারছি না। তবে যদি কিছু গোলমাল থাকে আমি আমি নিশ্চয়ই টের পেতাম, তাই না? কিভাবে? তুমি কি ভাবো কোনো ঘন্টা বেজে উঠবে, নাকি লাল আলো জ্বলে উঠবে? বিপদ সংকেত। না না, তা না, কিন্তু যদি কেউ সৎ আর অসৎ জিনিসে বিশ্বাস করে, পার্থক্য বুঝতে পারে, তাহলে তাহলে নিশ্চয়ই কোনো না কোনোভাবে তার কাছে সতর্কবার্তা আসে, তাই না? ডানকান সন্দেহ ভরে তাকালেন। মেয়েটাকে যতটা জটিল তিনি ভেবেছিলেন, মেয়েটা তা নয়। যদিও সাহস পেয়ে মুখে বুলি ফুটেছে, মনে মনে মেয়েটির সারল্য দেখে হাসলেন ডানকান। কারণ নিজেই তো সেই বাস্তবতার প্রতিনিধি, যেখানে তথাকথিত গার্ডিয়ান অ্যাঞ্জেলের তকমা পেয়েছেন তিনি। তবে ডানকান বোধহয় নিজের পুলিশি সহমর্মিতার আড়ালে কিছু লুকোতে চাইছিলেন। চিঠিটা আমাকে দাও দেখি। হাত বাড়িয়ে জেনির থেকে চিঠিটা নিলেন ডানকান। জেনি উদ্বিগ্ন চোখে ডানকানের মুখের দিকে তাকিয়ে রইল যতক্ষণ ডানকান চিঠি পড়া শেষ করলেন। কিন্তু তার মুখভঙ্গি কিছুই প্রকাশ করল না, যেন পাথরের মতো নির্লিপ্ত তিনি। দুশ্চিন্তায় দুই হাতের আঙুল মুঠো করে জেনি চারপাশে তাকালো। ডেস্কের উপর 3টি টেলিফোন, আর এক পাশে সারি সারি ফাইল চোখে পড়ল তার। আর একটু দৃষ্টি ঘোরাতেই জেনি দেখল একটা বিশাল গ্রেড 10 কুকুর
ফায়ারপ্লেসের লালচে গনগনের ছায়ের পাশে ঘুমিয়ে আছে আরামের সাথে, নাক ডাকছে। কুকুরটার চেহারা দেখে প্রথমে কিছুটা ভয় পেলেও ওর ইচ্ছে করছিল গিয়ে কুকুরটাকে একটু আদর করে আসে, কিন্তু সাহস হয়নি নিজের জায়গা থেকে নড়ার। ঘরটা বেশ গরম ছিল, যদিও জানলাগুলো কেবল উপর থেকে কয়েক ইঞ্চি খোলা। ডানকানের রোদে পোড়া গায়ের রং দেখে তার একটু অবাকই লাগলো। এত গরমে জানলা প্রায় বন্ধ কেন? ভাগ্যিস ভবিষ্যতের চোখ আড়ালে থাকে। জেনির কোনো ধারণাই ছিল না যে সে গ্রেট ডেনের কুকুরটি তার জীবন নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠবে, এবং একটি বন্ধ জানলাই তাকে রক্ষা করেছিল এক মৃত্যু কামড় দেওয়া নরকের গহ্বর থেকে। আচমকা ডানকানের রুক্ষ স্বর জেনির কানে যেতে সে চমকে উঠল। ভাবনার জাল বিচ্ছিন্ন হলো তার। আমি এই চিঠিটা কিছুদিন জন্য রেখে দিতে চাই। আজকে তুমি এসো, কালকে ঠিক এই সময়ে আবার আসবে, কেমন? আর বিনামূল্যে একটা পরামর্শ দিচ্ছি, তোমাকে একটি জিনিস বিশেষভাবে মনে রাখতে হবে। এই শহরে তুমি নতুন, জীবন ধারণের জন্য বেশি সতর্কতা অবলম্বন করতে হবে তোমাকে। তাড়াহুড়ো করে আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নেবে না। যদি দেখো তোমার আশেপাশে অস্বাভাবিক কিছু ঘটছে বা ঘটবে বলে আঁচ পাচ্ছ, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করো, ঠিক আছে? এই নাও আমার নাম্বার, যাও, সাবধানে যেও। পাথরের মতো রুক্ষ মানুষের থেকে এভাবে উপদেশ পেয়ে খুশি হলো জেনি। বিদায় নেওয়ার আগে সে ডানকানের দিকে কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকিয়ে স্মিত হাসল। জেনি চলে যাওয়ার আগেই ওর সেই দৃষ্টিটা বোধহয় ডানকানকে কিছুটা ভাবতে বাধ্য করেছিল, কারণ তিনি অদ্ভুত চোখে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। কিছু ভাবছে তার পোড় খাওয়া মস্তিষ্ক। নীল আভায় মোড়া বিকেলটা তখন গাঢ় অন্ধকারের রূপ নিয়েছে। শহরের বুকে টিমটিমে আলো ছড়িয়ে পড়ছে। নদীর ওপারে বিজ্ঞাপনের লাইটগুলো রঙিন আলো রেখায় কিছু একটা লিখে আবার মুছে ফেলছে বারবার, যেন লুকোচুরি খেলছে। ডানকানের হাতে ধরা জেনির দেওয়া সেই চিঠি, তার চোখে তখন এক শিকারের উত্তেজনা, যেন সে এতদিনে খোঁজ পেয়েছে তার শিকারের যোগ্য ছাপ। যদিও তাকে বিশেষজ্ঞের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে, তবুও তার মনের দৃঢ় বিশ্বাস এই চিঠি সেই দুর্ভাগা ইমেলিন বেলের খুনির হাতে লেখা। তবে সেই উত্তেজনার ঢেউ মিলিয়ে গেল যখন তার মনে পড়ল জেনির আবেগ ভরা মুখখানা। এই শহরে এমন কত জেনি আছে, সুগন্ধ ছড়ানো বুনো ফুলের মতো, গ্রাম্য সরলতা আর মাধুর্যে ভরা, যাদের দারিদ্র্যের ছাপ ঠেলে ফেলে দেয় এমন সব অবস্থায় যেখানে মৃত্যুই হতে পারে তাদের শেষ পরিণতি। এ কথা ভাবতেই ডানকানের চোয়াল দুটো শক্ত হয়ে উঠল। ধীরে ধীরে আধার নেমে এলো শহরের কোনায় কোনায় প্রতিদিনের মতো। এই আধার গ্রাস করে একটি কালো ছায়ারূপে শহরের সর্বত্র প্রতিদিন, যার গর্ভে লুকিয়ে থাকে অপরাধের শাপথ, যে সুযোগ বুঝে নিজের দাঁত নখ বের করে ঝাঁপিয়ে পড়ে তার দুর্বল শিকারের উপর। পরদিন সন্ধ্যায় একদম সময় মতো জেনির আগমনের খবর যখন আরদালি দিল, তখনই তিনি তার সব আবেগ বিসর্জন দিয়ে সিদ্ধান্ত নিলেন এই মেয়েটি হবে তার আগামী অপারেশনের মূল কাণ্ডারি। কিন্তু জেনি যখন অফিসে ঢুকলো, তার চেহারায় গতকালের সেই কিশোরী ভাবটা ছিল না। আর যেন ওকে বেশ ভীত দেখাচ্ছিল। মনে হচ্ছিল যেন রাতারাতি সে অনেকটা পরিণত হয়ে উঠেছে। তার ফ্যাকাশে মুখ, কাঁপা ঠোঁটের উপর চাপা কামড়, চোখে ভীত দৃষ্টি, সব মিলিয়ে ডানকানের মনে হলো হয়তো সে এই কাজের জন্য যথেষ্ট সাহসী নয়। থানায় ঢুকেই জেনি উদ্বেগের সাথে বলল, ওহ, আমার আসতে দেরি হয়ে গেল। প্লিজ স্যার বলুন, চিঠিটা নিয়ে কি করলেন? সব কিছু ঠিকঠাক আছে তো?
না, দেরি করনি, তবে চিঠিটা আমি খুঁটিয়ে পড়েছি। ওখানে তোমার যাওয়া চলবে না জেনি। মানে কি বলছেন আপনি? এক মুহূর্তের জন্য ডানকানের মনে হলো মেয়েটি হয়তো অজ্ঞান হয়ে পড়বে। সে চিন্তায় পড়ে গেল। জেনির শুকনো মুখ দেখে বোঝা যায় হয়তো সারাদিন কিছু খেতে পায়নি মেয়েটা। তার হতাশার তীব্রতা থেকে বোঝা গেল এটি তার শেষ ভরসা ছিল। হ্যাঁ, ঠিকই বলছি, ঠিকানাটা ভুয়ো, আমরা খোঁজ নিয়েছি। আপনি নিশ্চিত? জেনি দৃঢ় স্বরে জানতে চাইল। দেখুন স্যার, এই চাকরিটা আমার খুব দরকার। হয়তো আমার দেখা করা উচিত মিস হারপারের সাথে। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি একবার যাই ওখানে, যদি পরিস্থিতি খারাপ মনে হয় তাহলে তো আপনারা আছেন। দেখো জেনি, আমি বলছি এটা সত্যিকারের চাকরি নয়। এই চিঠিটার পেছনে একটা রহস্য আছে। ওখানে গেলে তোমার প্রাণ সংশয় হতে পারে। আমাকে অযথা ভয় দেখাবেন না স্যার। কেন এসব হতে যাবে? এই কেনর উত্তর তোমাকে অফিসিয়ালি আমি দিতে পারছি না, তবে তোমার অদম্য জেদ দেখে আমার কাছে একটা প্রস্তাব আছে তোমার জন্যে, খুব ভালো প্রস্তাব। প্রস্তাব? কি ধরনের প্রস্তাব? যে প্রস্তাবের পুরস্কার হতে পারে করে 500 পাউন্ড। হ্যাঁ, কথাটা শুনেই জেনির মাথা ঘুরে গেল। 500 পাউন্ড! চোখে দেখা তো দূরের কথা, জীবনে কল্পনাও করেনি এত টাকা। তার রাঙা গাল, উদ্দীপ্ত চোখ আর কাঁপতে থাকা ঠোঁট, সব মিলিয়ে সে শুধু এটুকুই বলতে পারল, আমি আমি প্রস্তাবে রাজি স্যার। ডানকান খুব অবাক হলেন। আরে বাবা, কি প্রস্তাব, কি করতে হবে না জেনে রাজি হয়ে গেলে? হ্যাঁ, বাচ্চা মেয়ে। হ্যাঁ স্যার, কারণ আমার টাকার খুব দরকার। আর আপনি নিশ্চয়ই আমাকে অসৎ পথে তার রোজগারের প্রস্তাব দেবেন না, এটা আমি জানি। তাই। ও বাবা, এই দুদিনে খুব সাহসী হয়ে গেছে দেখছি। হ্যাঁ, খিদের টান বলে কথা স্যার। বুঝেছি। শোনো, বিষয়টা এরকম, তোমাকে আমাদের একটা কাজ করে দিতে হবে। তার বদলে এই 500 পাউন্ড তোমার। আমরা তোমার এই চিঠিটা পরীক্ষা করেছি এবং নিশ্চিত হয়েছি যে এটা লেখা হয়েছে এক অসৎ উদ্দেশ্য থেকে এবং এমন একজন মানুষের দ্বারা যার চরিত্র সন্দেহজনক। অর্থাৎ আপনি বলতে চাইছেন মিসেস হারপার একজন অপরাধী? বলতে চাইছি না, তবে বলছি। তবে এক্ষেত্রে মিসেস হারপার নামে সত্যি কোনো মহিলা আছেন কিনা, হ্যাঁ, সে নিয়ে সন্দেহ আছে আমাদের। অপরাধী তাই কোনো মহিলা নন বলেই মনে হয়, পুরুষ বলেই মনে হয়। সেই এই চিঠিটা লিখেছে মিসেস হারপারের নাম হারিয়ে। অপরাধী কে তা আমরা আন্দাজ করতে পেরেছি। তার অতীত খুব একটা ভালো নয়। তার কাজ সুন্দরী যুবতীদের চাকরির টোপ দিয়ে ডেকে হত্যা করা। হে ঈশ্বর, তাহলে ধরছেন না কেন তাকে? কারণ আমরা তার নাগাল পাচ্ছি না। সে আমাদের সামনে এসে কিছু বলবে, এত ভালো খিল্ল আমাদের মানায় না। আমরা তাকে ধরতে চাই। যদি তুমি সাহস করে আমাদের সহযোগিতা করো তাহলে তাকে ধরা কোনো ব্যাপার না। আমি মানে আমি কিভাবে? উত্তেজিত না হয়ে শোনো যা বলছি। চিঠির লেখা অনুযায়ী কাল বিকেলে তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে কথিত মিসেস হারপারের সাথে। আমি গ্যারান্টি দিতে পারি সেটাই সেই অপরাধীর গা ঢাকা দিয়ে থাকার জায়গা। তার লোক যখন তোমাকে সেই কথিত মিসেস হারপারের বাড়িতে নিয়ে যেতে আসবে, তুমি যদি চাও তাহলে আমরা প্ল্যান করে তাকে ধরতে পারবো। এ সলভ হবে আর তুমি পাবে পুরস্কারের এই পুরো টাকা। কিন্তু প্রশ্ন হলো, তোমার সাহস আছে তো? জেনি চুপ করে রইল। কিছুক্ষণ পর সে খুব ছোট গলায় বলল, আপনি ওখানে যেতে আমাকে বারণ করেছিলেন, আর এখন
হ্যাঁ, করেছিলাম। প্ল্যানটা মাথায় এলো। শোনো, 500 পাউন্ড ভুলে যেও না। এমনি এমনি কেউ দেবেও না এটা। সাহস আছে কি সেটা আগে বলো। আচ্ছা, ঠিক আছে, আমি কাজটা করব, কিন্তু আমি কোনো বিপদে পড়বো না তো? না না, একদমই না। তোমার নিরাপত্তা নিয়ে আমরা কোনো ঝুঁকি নেব না। এই অপারেশনের পুরোটা সময় জুড়ে তুমি পুলিশের নজরদারির মধ্যেই থাকবে। মানে সাদা পোশাকে গোয়েন্দারা আমাকে পাহারা দেবেন? একদম ঠিক। তুমি যখন ন্যাশনাল গ্যালারিতে ঢুকবে তখন থেকেই তোমাকে 3 স্তরে পাহারা দেওয়া হবে। তোমার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করা হবে, আর যখনই বাড়িটা শনাক্ত করা যাবে তখনই সেখানে হানা দেবে পুলিশ। তবুও একটা জিনিস জানার আছে, এমন সময় তো আসতেই পারে 1-2 মিনিটের জন্য, যখন আমি তার সঙ্গে একা থাকবো, তখন? মাত্র তো কয়েক সেকেন্ডের ব্যবধান, কোনো ব্যাপারই না। দেখো, এত বছরের চাকরিতে এটা বুঝেছি, সব ক্রিমিনালদের মাইন্ড এক হয়। আর তুমি তো কাগজের লেখা পড়েছো। প্রথমে এসে খুব মিষ্টি করে ব্যবহার করবে, কিছু বোঝার চেষ্টা করবে, এটা খুবই স্বাভাবিক। তুমি প্রশ্ন করে তাকে ব্যস্ত রাখবে, যেন বোঝাবে যে কাজটা নিয়ে তুমি খুব আগ্রহী। কোন অক্ষরে বুঝতে দেবে না যে তুমি কিছু সন্দেহ করেছো কিংবা ভয় পাচ্ছ। যদি একবার সে বুঝে যায় তাহলে কিন্তু খেলা শেষ। মাথায় রেখো এটা। ডানকানের মুখ গম্ভীর হয়ে উঠল। চমকে গেল জেনি। সে কি, আমার প্রাণ যেতে পারে? না, সে সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছি না, তাই আবারও বলছি, মাথা ঠান্ডা করে ভেবে আমাকে জানিও। স্যার, আমার টাকার খুব দরকার, আগেই বলেছি, কিন্তু সমাজের কল্যাণে এমন ভয়ঙ্কর কীটকে সরিয়ে দেওয়া আপনার কর্তব্য, এটা স্পষ্ট। আর সেটা করতে গেলে আমার সহযোগিতা অপরিহার্য। আমি পিছপা হব না স্যার। ব্রাভো জেনি, ব্রাভো, তুমি সত্যি সাহসী। ধন্যবাদ। তবে তবে আমার একটা আর্জি আছে। হ্যাঁ, বলো। আমার কিছু টাকা অগ্রিম চাই, আসলে একটু সাজগোজের ব্যাপার আছে। ও হ্যাঁ, ও ফেলার জন্য মঞ্চ তো সাজাতেই হবে, আমি ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও। ডানকান বুঝেছিলেন যে জেনির সাহস দেখালেও ওর চঞ্চল হাত পা আর চোখের মনে কিন্তু জানান দিচ্ছিল মেয়েটি ভেতরে ভেতরে খুব উদ্বিগ্ন। তবুও তার সাহসিকতাকে তিনি প্রাধান্য দিচ্ছিলেন, কিন্তু নিজের অজান্তেই এই নির্দিষ্ট মেয়েটিকে দিয়ে কাজ করানো তার কাছে কেমন অস্বস্তিকর লাগছিল। সেটা তিনি আড়াল রেখেছিলেন জেনির থেকে। গলা খাঁকারি দিয়ে বললেন, তবে মনে রেখো, অপরাধীকে জালে ফেলার থেকেও তুমি আমাদের কাছে বেশি দামি ডিয়ার। আমরা ওখানেই থাকবো। তুমি সাহস হারিয়ে ফেলো বা বোঝো যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, শুধু হালকা করে একটা সিটি বাজাবে, সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে আসবো। কেমন? মাইন্ডেড। আপনি আপনি নিজে থাকবেন তো স্যার? একদম প্রথম সারিতে নয়, কিন্তু আমিও থাকবো, চিন্তা করো না। এই আশ্বাসটাই আমার ভরসা, আমি প্রস্তুত। জেনি হাসল, প্রথমবারের মতো। সেটা এড়ালো না ডানকানের অভিজ্ঞ চোখ। কিন্তু ডানকান তার প্রত্যুত্তর দিলেন না। জেনি আবার বলে উঠল, গতকাল আপনি হাসছিলেন যখন আমি বলেছিলাম আমার ভিতরে একটা কিছু আছে যেটা আমাকে বলে দেয় কি ঠিক আর কি ভুল। কিন্তু আজ আমি নিশ্চিত আমার ভাগ্য আমাকে সঠিক লোকের কাছেই এনেছে। আপনাকে নির্দ্বিধায় আমি বিশ্বাস করতে পারি। ভালো ভালো ভালো। তাহলে স্যার আজ আসি। শোনো, এটা রাখো। তুমি তো এখানে আসতে খরচ করেছো, এটা তোমার ধরো ভাড়া খরচের জন্য, আর বাকিটা দিয়ে তুমি যে ভালো প্রসাধনী কিনে নিও। তিনি কিছু নোট জেনের হাতে গুঁজে দিলেন আর তাড়াতাড়ি তাকে বিদায় করলেন। আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলব না স্যার।
এই বলে মেয়েটা খুশি মনে বিদায় জানিয়ে চলে গেল। ডানকানের মনের খচখচানিটা কিছুতেই যাচ্ছিল না। তবু এই ভেবে তিনি সন্তুষ্ট ছিলেন যে আজ অন্তত মেয়েটা খেতে পারবে। রাতের বেলা ডানকান যখন নিজের ডেস্কে বসে মনোযোগ দিয়ে কাজ করছিলেন, জেনির বিদায়ের সময়ের কথাগুলো আচমকা তার হৃদয়ে নাড়া দিল। ভাবতে লাগলেন, তিনি কাজটা ঠিক করলেন তো? বাঘের খাঁচায় ছোট হরিণীকে জেছে খাদ্যে রূপান্তরিত করায় ঈশ্বর তাকে ক্ষমা করবেন? এতদিন তিনি নারীদের চিনতেন কেবল ভোগ্য বস্তু হিসেবে, কিন্তু এই প্রথমবার তার চোখের সামনে ভেসে উঠল এক গ্রামের নিষ্পাপ মেয়ের ঘরোয়া ছবি। মাঠের কুসুমের মতো কোমল, স্নিগ্ধ, সুবাসিত এক তরুণী, যার চারপাশে দারিদ্রতার অস্থি সার কঙ্কালের স্তূপ থাকলেও যে নিজের দৃঢ়তায় শৌর্যে দীপ্যমান। ডানকান মনে মনে তাকে শ্রদ্ধাসূচক প্রণাম করলেন। তবে তুম থেকে তীর বেরিয়ে গেছে, ফেরবার যে আর পথ নেই। পরের দিন সকাল ভিক্টোরিয়া স্টেশনে প্রবেশ করলো জেনি। সে তার হৃদয় অনুভব করলো এক উত্তেজনাময় আলোড়ন, যেটা ছিল ভয় আর আনন্দের ককটেল। প্ল্যানে সামান্য হেরফের করা হয়েছিল। শেষ মুহূর্তে মিসেস হার্পারের একটি টেলিগ্রাম এসেছিল ওর কাছে, যেখানে দেখা করা স্থান পরিবর্তনের কথা বলা হয়েছে। মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে জেনি হোটেলের টেলিফোন বুথে গিয়ে সেই নতুন পরিকল্পনা জানিয়ে দেয় ডানকানকে। ঠিক আছে, আমরা প্ল্যানে সামান্য পরিবর্তন করছি। এবার তোমার গন্তব্য ভিক্টোরিয়া স্টেশন। বাদ বাকি আগে যা ঠিক ছিল সেটাই বহাল থাকবে, বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। সব মনে আছে তো? দেখি আমাকে বলো তো সবটা। পরিকল্পনার ব্লুপ্রিন্ট জেনি যন্ত্রের মতো শোনালো ডানকানকে। ব্রাভো জেনি, তুমি পারবে, মনে সাহস রেখো। কাল শুরু হচ্ছে তোমার মিশন। ঈশ্বর তোমার সহায় হন। মেয়েটা উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারেনি। অবিশ্বাস্য এক অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে তার জীবনে, যা সূর্যোদয়ের সাথে সাথে সত্যি সত্যি শুরু হয়েও গেছে। আজ সপ্তাহের ব্যস্ততম দিন, বুধবার। ভিক্টোরিয়া স্টেশনে জমজমাট ভিড়, মানুষ ছুটছে এদিক ওদিক। পরিকল্পনা অনুযায়ী চিঠির লেখাটা অনুসরণ করে জেনি ধীরে ধীরে স্টেশনের প্রাগৈতিহাসিক বড় ঘড়িটার দিকে এগোলো। তার পা যেন থমকে থমকে চলছিল, বুকে বাজছিল তামামা, কিন্তু চোখে মুখে তার ছাপ ছিল না। সবই ডানকানের পাঠশালার কামাল। সদা সতর্ক জেনির হঠাৎ মনে হলো তার হ্যাটে গোঁজা হলুদ ফুলটি, যেটা সে নিজের পরিচয় চিহ্ন হিসেবে সাজিয়ে রেখেছে, সেটা কি কেউ ইতিমধ্যে দেখে ফেলেছে? যিনি যার সঙ্গে দেখা করতে যাচ্ছে তাকে সেই চিহ্নের কথা বলেছিল, সহজে চেনার জন্যে। তার পাহারাদাররাও এখানে আছে, যদি তারা দেখে তাহলেও ভালো। কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছিল সে জানে এই মুহূর্তে অদৃশ্য কেউ তার প্রতিটি পদক্ষেপ দেখছে, নজর রাখছে। এই অদৃশ্য নজরদারির অনুভূতি অনুভব করা সদ্য কৈশোর পেরোনো মেয়েটার কাছে এক অদ্ভুত অভিজ্ঞতা ছিল। তবুও সে অদৃষ্ট দৃষ্টির উপস্থিতি তার মনের মধ্যে নতুনভাবে সাহস সঞ্চার করল, নিজের মিশনে দৃঢ় সংকল্প হতে সাহায্য করল। মনের সাহস নিয়ে যিনি সেই প্রাগৈতিহাসিক ঘোরের নিচে দাঁড়িয়ে পড়ল। মনে হচ্ছিল যেন নিজেকে বন্দুকের নিশানায় পেশ করছে সে। 1 মিনিট, 2 মিনিট, 15 মিনিট, চিরন্তন অপেক্ষা। কিন্তু কিছুই ঘটল না। কেউ তার সঙ্গে কথা বলল না। সে আশাহতের মতো চারিদিক তাকাতে লাগলো। হঠাৎ করে তার দৃষ্টি এক জায়গায় স্থির হয়ে গেল কয়েক গজ দূরে দাঁড়ানো এক স্মার্ট সৌম্যদর্শন যুবকের উপর। যুবকটি তাকে দেখছিল। নীল চোখের ছেলেটার ঠোঁটের কোণে ছিল স্মিত হাসি। তার হাতে ছিল একটা হলদে লম্বা ব্যাগ, যা বলে দিচ্ছিল
ছেলেটা একজন সেলসম্যান। জেনি হঠাৎ করে মনে হলো এই লোকটা নিশ্চয়ই পুলিশের লোক, তার পাহারাদার। ছেলেটার শানিত পরিষ্কার মুখবয়বের মধ্যে ছিল এক ধরনের তীক্ষ্ণতা, চোখে যেন বাজ পাখির দৃষ্টি, যা জেনিকে ডানকানের কথা মনে করিয়ে দিচ্ছিল। জেনিও হালকা করে সৌজন্যের হাসি হাসল তার দিকে তাকিয়ে, কিন্তু যখন ছেলেটি গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে বাম চোখ টিপে ইশারা করল, তখন জেনির বুকটা কেঁপে উঠল উত্তেজনায়। ও ঠিকই বুঝেছিল এটা ছিল সতর্কতার সিগন্যাল। লজ্জিত হয়ে চোখ ফিরিয়ে নিল অন্যদিকে। তবুও এই কয়েক সেকেন্ডের অভিজ্ঞতা ওর কাছে ছিল সাহস জোগানোর মতো। যদি ছেলেটির সঙ্গে তার চোখাচোখি না হতো, সে জানতেই পারত না লোকটা ওখানে আছে। সময় যেন মন্থর গতিতে এগোচ্ছিল। জেনির মনে হতে লাগলো পুরো ব্যাপারটা কোনো প্রহসন নয় তো, কেউ তো আসছে না। এইভাবে বোকার মতো দাঁড়িয়ে থাকতে কার ভালো লাগে? ওখানে যাতায়াত করা যাত্রীদের ঘূর্ণায়মান দৃষ্টির কারণে ব্যাপারটা ওর কাছে শুধুই হতাশাজনক নয়, বরং যথেষ্ট বিব্রতকর বটে। ডানকান স্যার কি আমার সাথে মজা করলেন? আচমকা জায়গা বদলে দিলেন। এবার কি করি আমি? এভাবে সঙ্গের মতো দাঁড়াতে ভালো লাগছে না। ভুল করলাম ওনার কথা শুনে, কিন্তু না শুনলেও তো 500 পাউন্ডটা পেতাম না। জেনের পারিবারিক অবস্থা এমন ছিল যে সে 5 পাউন্ডেও রাজি হয়ে যেত কাজটা করতে। আর তাছাড়া গ্রামের সবুজ নিস্তরঙ্গ সহজ সরল জীবনের পর এই অন্ধকার জগতের সঙ্গে সাময়িক সংযোগটাই তার মনে হঠাৎ করে জীবনের স্পর্শ এনে দিয়েছিল। জেনের মনে হলো এটাই তো জীবনের আসল রূপ, ছায়ায় মোড়া অজ্ঞাত পথ। আর সেই জ্ঞাত অদৃশ্য ছায়ার আড়াল থেকে সে কাজ করছে অ্যাঙ্গাস ডানকানের পাশে পাশে। এই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সে একটু হাসল মনে মনে, আর ঠিক তার অঙ্গে অঙ্গে জাগল এক শিহরণ। কেউ তাকে হঠাৎ স্পর্শ করে ডাকল, এক্সকিউজ মি মিস, আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে আপনি কি জেনি মর্গান? হ্যাঁ, আমি জেনি মর্গান। কিন্তু আপনি কে? আমাকে চিনলেন কিভাবে? আরে দাঁড়ান দাঁড়ান, ঘাবড়াবেন না। আপনার হ্যাটে হলুদ ফুল, লাল লং কোট, যেমন কথা হয়েছিল। আপনি এইভাবেই সেজে আসবেন এখানে। এই দেখুন, আমার কোটের পকেটে লিলি ফুল, যেমন আমি বলেছিলাম। ও আচ্ছা, আপনি কি হারপারের ভাইপো? আগে হ্যাঁ ম্যাম। ইস, আমি খুব লজ্জিত, আমি চিনতে পারিনি আপনাকে। আরে না না, বিব্রত হবেন না মিস, আমি কিছুই মনে করিনি। তবে আমারও উচিত হয়নি আপনার গায়ে হাত দিয়ে ডাকাটা। আসলে আমি 2 বার ডেকেছিলাম আপনার নাম ধরে, কিন্তু আপনি বোধহয় অন্যমনস্ক ছিলেন। ওহ হ্যাঁ, আসলে সকালের ওষুধটা, যাই হোক, না আমিও কিছু মনে করিনি। এত ভিড়, ওইভাবে না ডাকলে শুনতেই পেতাম না। বেশ, তাও দেরি করার জন্য দুঃখিত, একটু বারে গিয়েছিলাম। এতক্ষণ যে ব্যক্তি জেনির সঙ্গে কথা বললেন তাকে যুবক বলা চলে। গলার স্বর ভারী, গালটা অস্বাভাবিকভাবে লাল ও ফোলা, আর চোখের নিচে কালি। সে চোখ দুটো দেখেই জেনির সমস্ত শরীরে অদ্ভুত অনুভূতি জাগল। সে চোখে ছিল যেন কোনো গভীর বিপদের পূর্বাভাস। জেনি মেকি হাসি হেসে ট্যাক্সিতে উঠে বসল। জেনির দৃষ্টি দ্রুত সরে যাওয়া রাস্তার দৃশ্যপটের দিকে থাকলেও ওর মনে তখন তীব্র ঝড় চলছিল, অনিশ্চিত ভবিতব্যের কারণে। ও বেশ সচেতনভাবে আর চোখে পাশের লোকটাকে পর্যবেক্ষণ করছিল। ও জানতো এটা একটা ফাঁদ, কিন্তু ডানকানের তালিমের ফলে জেনি নিজের স্নায়ুকে স্থির রাখতে পেরেছিল। যদি ম্যাগির ওপর তাকে সতর্ক না করত, তাহলে হয়তো এই সাক্ষাতের পরিস্থিতিটা হতো একদম ভিন্ন। তার মনে প্রশ্ন জাগল, যদি এই সতর্কতা সে না পেত,
তাহলে কি লোকটা চোখ দেখে সে পালিয়ে যেত? মনে মনে হাসল সে। না, সত্যি বলতে তার অর্থের প্রয়োজন এতটাই তীব্র যে সাহস জোগাড় করে সে নিজের ভয়কে জয় করে তাকে এই কাজটা যে করেই হোক করতে হতো, যেমনটা সে এখন করছে। এক অচেনা লোকের সঙ্গে যাচ্ছে এক অজানা গন্তব্যে। একটা চিন্তার তরঙ্গ তার মাথায় আসতেই শিউরে উঠল জেনি। আচ্ছা, সে হারিয়ে যাওয়া মেয়েটার জায়গায় আজ সেও তো হতে পারে। আজই হয়তো তার শেষ দিন। শরীর ঘামতে লাগলো তার। গাড়িটা দাঁড়িয়েছে একটু, বোধহয় ইঞ্জিনের সমস্যা। প্রহর গুনতে লাগলো জেনি। আর ঠিক তখনই তার চোখে পড়ল রাস্তার বইয়ের দোকানের পাশে দাঁড়িয়ে আছে একজন গম্ভীর চেহারার বিশপের মতো দেখতে ব্যক্তি। তার গায়ের রং লালচে, চোখে শিঙের ফ্রেমের চশমা, হাতে চার্চ টাইমস পত্রিকা। তার দৃষ্টিতে ছিল এক গভীর বোঝাপড়ার ছাপ, যেন নির্ভরতার এক নিঃশব্দ বার্তা দিচ্ছিল সে ব্যক্তি। জেনের মন তখন কৃতজ্ঞতায় ভরে উঠল। সে নিশ্চিত হয়ে গেল এই লোকটিও একজন গার্ড, পুলিশের লোক, ছদ্মবেশে আছে। তার এমন ভাবার কারণ লোকটির চোখে ছিল ডানকানের মতো তীক্ষ্ণতা। জেনিকে অবাক করে দিয়ে লোকটা স্টেশন ইয়ার্ডে চলে গেল আর অন্য একটা ট্যাক্সিতে উঠে পড়ল। ঠিক সেই মুহূর্তে জেনির পাশে থাকা লোকটা বাইরে বেরিয়ে আরেকটা ট্যাক্সি ব্যবস্থা করে। দরজা খুলে ধরল জেনির নামার জন্য। জেনি নিশ্চিত হলো ডানকান তার প্রতিশ্রুতি রেখেছেন, আর সেই বিশ্বাসই তাকে গাড়িতে ওঠার সাহস দিল। তবু গাড়িতে উঠে বসতেই আবার যেন তার স্নায়ু চঞ্চল হয়ে উঠল। বুকের ভিতরে একটা প্রবল অশুভ আশঙ্কা তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। তারা যখন রওনা দিল, জেনের মনে এক তীব্র আকুলতা জাগল, যেন চিৎকার করে আশেপাশের কুলিয়ে রেলকর্মীদের ডেকে ওকে সাহায্য করতে বলে। এমন নয় যে সে নিজে ভয় পাচ্ছিল, বরং এই পরিস্থিতির কথা ভেবে যদি এমন কোনো দুর্ভাগা মেয়ে থাকতো যার ডানকানের মতো কেউ ছিল না, তাহলে কি ভয়ঙ্কর পরিণতি হতো তার। তার সঙ্গী লোকটা কুলোয় দিয়ে ঠেলে জেনিকে জিজ্ঞাসা করল, ভালো লাগছে? আনন্দ পাচ্ছেন তো? বাইরের ঠান্ডা বাতাস গায়ে লাগছে? জেনি নিজেকে শক্ত করে নিল, তারপর কৃত্রিম একটা হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, তা যেতে কি অনেকটা পথ বাকি? ও, এইবারে বুঝি প্রশ্নের পালা? না মানে, আচ্ছা মিসেস হারপার কোথায় থাকেন? আহা, অত সহজে কি সব বলা যায়? লোকটা জেনির দিকে এগিয়ে এলো। তার মুখের কালচে ছোপ আর নিঃশ্বাসের সিগারের গন্ধে জেনির গা ঘিন ঘিন করে উঠল। সে একটু দূরে সরে গেল। অনুগ্রহ করে একটু সরে বসবেন, আমার খুব গরম লাগছে। বাইরের ঠান্ডা হাওয়া তো আসছে, এতেও গরম লাগছে। এই যে শুনুন, বেশি বাড়াবাড়ি করবেন না কিন্তু। আপনার সাথে আমি কিছুই করব না। আমি বিবাহিত পুরুষ, 4-4টে বউ, সব বেকার ভাতায় চলে। ঠিক আছে, সরে যাচ্ছি। লোকটা কিছুটা সরে গিয়ে বসল। এতে জেনি খানিকটা হাঁপ ছেড়ে বাঁচল। তা মিস জেনি, আপনি গ্রাম থেকেই এসছেন তাই না? সুন্দর জায়গা, দুধ দইয়ের অভাব নেই। আমায় দিব্যি মানিয়ে যেত। বলুন তো, একটু সিগার ধরাতে পারি? ধরান ধরান, এই ট্যাক্সির ভেতরে মদের গন্ধে দম বন্ধ হয়ে আসছে। ধীরে ধীরে তারা পৌঁছে গেল সেন্ট পলসের সামনে। লন্ডন সম্পর্কে জেনে যতটুকু জানা ছিল তার শেষ চিহ্ন এটাই। রাস্তার ফুটপাতে অফিস ফেরত মেয়েরা হাঁটছিল, কেউ হাসছিল, কেউ তড়িঘড়ি করে চলছিল। কয়েকজন দাঁড়িয়ে সিঁড়ির ধাপে কবুতরদের জন্য পুরো রুটি ছড়িয়ে দিচ্ছিল। জেনি ওদের দিকে তাকিয়ে এক হিংসাত্মক দীর্ঘশ্বাস ফেলল।
কি নিরাপদ, কি নিশ্চিন্ত, কি আনন্দময় ওদের জীবন। আরো দীর্ঘশ্বাস ফেলল জেনি। তবুও তার কেন জানি মনে হলো একটা কালো গাড়ি এই ভিড়ের মধ্যে ওদের ট্যাক্সিকে অনুসরণ করছে। এই ভাবনায় আবার ভরসা ফিরে এলো মনে। সফরটা যেন শেষই হচ্ছে না, এ যেন এক নিরন্তর দুঃস্বপ্ন। একদিকে গন্তব্যের অনিশ্চয়তা, অন্যদিকে অচেনা গায়ে পড়া লোকটা থেকে নিজেকে বাঁচানোর জন্য অবিরাম সতর্কতা। জাঁতাকলে পেশা প্রতিটি মুহূর্তে জেনির মনে হচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে, ঠিক চোখের আড়ালে, কোণের ওপারে, আর ঠিক সময় সেটা কোনো মতে ঠেকিয়ে দিচ্ছে সে। গাড়িটি শহরের জটিল গলিকুচি পেরিয়ে এগিয়ে চলল। দোকান ও অফিস পেরিয়ে এলো কারখানার এলাকা। তারপর এলো ধুলো ধূসর গরিব পাড়াগুলো, যেখানে গ্যাস ফ্যাক্টরি আর কালি মাখা লন্ড্রি পাশাপাশি দাঁড়িয়ে। দেয়ালে লেখা ডিউড্রপ বা হোয়াইট রোজ নামের হাস্যকর লেখা। হঠাৎ জাহাজের সাইরেনের আওয়াজ শুনে জেনি বুঝতে পারল তারা সমুদ্রের কাছাকাছি এসেছে। একটা নিস্তব্ধ গলিতে ঢুকলো গাড়িটা। চারপাশে উঁচু রুগাটে বাড়িগুলো সাদামাটা সম্ভ্রান্তের ভান নিয়ে দাঁড়িয়ে আছে। মিস জেনি, অবশেষে পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যে। মুখে হাসি নিয়ে বলল লোকটা। গাড়ি থেকে নেমে এসে এগিয়ে গেল একটা বাড়ির দিকে। জেনি তখনও গাড়িতে বসে। দ্বন্দ্ব চলছে ওর মনে। লোকটা 17 নম্বর বাড়ির দরজার কাছে গিয়ে পকেট থেকে চাবি বের করে দরজা খুলল। আরে মিস জেনি, ভয় পাবেন না, এটা আমাদের গরিবখানা। চলে আসুন, নামুন নামুন। জেনি ত্রস্ত পায়ে গাড়ি থেকে নেমে একটু এগোতেই ইঞ্জিনের আওয়াজ পেল। ঘাড় ঘুরিয়ে রাস্তার দিকে তাকালো সে, আর ঠিক তখনই দেখতে পেল একটা ট্যাক্সি মোড় ঘুরে এদিকেই আসছে। লোকটা দরজা খুলে ডাকলো জেনিকে। দরজার চৌকাঠে দাঁড়িয়েই জেনি থমকে গেল। একটা অদৃশ্য ভয়ঙ্কর কিছু যেন ওখানে ঘোরাফেরা করছিল। জীবনে প্রথমবার সে এমন এক অশুভ উপস্থিতি অনুভব করল যা তাকে ভয় পাইয়ে দিল। যেন কোনো নর্দমার মুখ থেকে ধোঁয়ার মতো বিষাক্ত বাষ্প ধীরে ধীরে উঠে এসে ঘরের বাতাসকে ভারী করে তুলেছে। ও ভেবেছিল এই অভিযানে যদি সে আগের মতো নিরীহ অবস্থায় অংশ নিত, তাহলে অন্তত এই মুহূর্তে তার প্রবল প্রবৃত্তি তাকে রক্ষা করত। তাহলে তার মনে হলো সে দৃঢ়ভাবে বলতো, আমি কোনোদিনও এই দরজাটা পেরিয়ে যেতাম না। কিন্তু জেনি ভুল ভেবেছিল। ইচ্ছাশক্তি এখানে কোনো কাজেই আসতো না, কারণ তার বাহুটা শক্ত করে চেপে ধরা হয়েছিল। আর সে কিছু বুঝে ওঠার আগেই তাকে জোর করে টেনে নিয়ে যাওয়া হলো ঘরের ভিতরে। সে শুনতে পেল দরজাটা প্রচন্ড শব্দে বন্ধ হয়ে গেল। আসুন মিস জেনি, বারে বারে দাঁড়িয়ে পড়লে চলবে, দেরি হয়ে যাচ্ছে যে। ভয় ও আশঙ্কায় বুকের মধ্যে যেন পাথর চেপে বসে। জেনি যন্ত্রচালিত পুতুলের মতো অনুসরণ করলো তাকে, কারণ আর অন্য কোনো উপায় নেই ওর কাছে। এবার শুরু হলো সেই মুহূর্তগুলো যা এই দুঃসাহসিক অভিযানের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ। এই কটা মিনিট দম বন্ধ করা, আর সে একদম একা। বাড়িটা ছিল ভয়ঙ্কর, তবে কোনো দৃশ্যমান কারণে নয়। বাড়িটা পূর্ব লন্ডনের জীর্ণ ঘিঞ্জি বাড়িগুলোর মতন ছিল না, বরং বাহ্যিকভাবে ঝকঝকে ছিমছাম অ্যাপার্টমেন্ট হাউস বলেই জেনির মনে হচ্ছিল। সিঁড়িতে ছিল বাদামি লিনোলিয়াম, দেয়ালে হলুদ ছোপ ছোপ ওয়ালপেপার, যেটা এখনো ঠিকঠাক দৃশ্যমান আছে। প্রতিটি ল্যান্ডিংয়ে একটা করে মার্বেলের উপর পুরনো দিনের গোল টেবিল, আর তার উপর ক্লান্ত ঝরতে থাকা একটা অ্যাসপিডেস্ট্রা গাছ। প্রতিটি দরজার সামনে ছোট ছোট ম্যাট পাতা। পুরো জায়গাটায় বাতাস একঘেয়ে, নিস্তেজ, আর মূলত ভ্যাপসা ধুলোর গন্ধে ভরা। পায়ে পায়ে জেনি লোকটার সাথে 4 তলা পর্যন্ত উঠল, কিন্তু ওখানে বাসকারী একজনের সঙ্গেও ওর দেখা হলো না।
শুধু দরজার ওপার থেকে মাঝে মাঝে হালকা শব্দ ও চাপা কথাবার্তা ভেসে আসা প্রমাণ দিল যে অন্য ভাড়াটিয়েরাও আছে। তখন সেই দাগি মুখের লোকটা একটা দরজা খুলে বলল, মিসেস হার্পারের সঙ্গে চাকরির ব্যাপারে দেখা করতে এসছেন এই তরুণী। মিস জেনি, আসুন এই ঘরে। আশা করি আপনার চাকরিটা হয়ে যাবে। গুড লাক। লোকটা জোর করে ওকে ভিতরে ঠেলে দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। তার পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জেনের মন চাইল যদি কেউ থাকতো ওর সঙ্গে, এমনকি আগের ওই ঘৃণ্য লোকটাই। একা করে সে বিভ্রান্ত হয়ে গেল। তবু চোখ তুলে লোকটার দিকে না তাকিয়ে সে আগে ঘরটাকে জরিপ করল। এই ঘরটা পুরো বাড়ির মতোই, কৃত্রিম ভদ্রতা আর ছদ্ম সম্মানের চিহ্নে মোড়া। জানলায় হলুদ ফিকে লেস পর্দা। জানলা স্ল্যাবগুলোতে বিরাজ করছে কিছু রোগা গেরানিয়ামের টব। ওয়ালনাট কাঠের সোফা সেট ছেঁড়া সবুজ কাপড়ে মোড়া, যার গদি ফেটে গিয়ে বেরিয়ে এসছে তুলো। ডান দিকে দেয়ালে একটা সোনালি ফ্রেমের আয়না ঝুলানো, তার নিচে দাগ পড়া মার্বেলের টুকরো, যার উপর একটা ঘড়ি চিরতরে থেমে আছে কাঁচের কেসের নিচে, আর তার পাশে একটা হুইস্কির বোতল। দরজার পাশে ছোট্ট একটা টেবিলের উপর রাখা ছিল ময়লা খাঁচা, তার ভিতরে বসা ধূসর রঙের বুড়ো তোতা পাখি। চোখ দুটো অদ্ভুতভাবে চিকচিক করছিল, যেন কোনো অজানা রহস্যের অতলে গুপ্ত পথ আছে ওতে। পুরো ঘর জরিপ করে শেষমেশ সাহস করে জেনে তাকালো লোকটার দিকে। লোকটা ছিল লম্বা, রোগা, অতীতের রিফু করা বিবর্ণ রাজকীয় রেশমি জামা কাপড়ে মোড়া তার সারা অঙ্গ। প্রথম দর্শনে তার চেহারা দেখে যে কেউ তাকে সুদর্শন, এমনকি আভিজাত্যের ছাপওয়ালা বলবে, কিন্তু খুব ভালো করে দেখলে বুঝবে তার মুখটা যেন ঝাপসা, মোমের তৈরি মুখোশের মতো, যেটা সূর্যের তাপে আধা গলে গেছে, আর যার উপর স্বয়ং শয়তান যেন হালকা করে হাত বুলিয়ে গেছে পরম অযত্নে। তবে লোকটার চোখ দুটোয় কিছু যেন ছিল। আকর্ষণীয় চোখ দুটো টানলো জেনির দৃষ্টি। চোখ দুটো বড়, উজ্জ্বল, আর এত হালকা নীল রঙের, প্রায় সাদা বললেই মনে হয়। চোখের পাপড়িগুলো অস্বাভাবিকভাবে লম্বা, যা একসাথে জট লেগে কাঁটার মতো হয়ে আছে। জেনির হৃদয়ের রক্ত জমে গেল। তাহলে এই সে নির্বোধ ছিল না। ডানকানের সতর্ক কথাবার্তার কিছু অংশ তার মনে পড়ে গেল। একটি অমীমাংসিত হত্যা রহস্য আর 500 পাউন্ডের পুরস্কার। সে বুঝে গেল সে এখন একজন খুনির মুখোমুখি। আততায়ী এমিলিন বেলের ঘাতক, এক ভয়ঙ্কর মানসিক বিকারগ্রস্ত মানুষ। এই সেই ব্যক্তি, আরো একটা বদ্ধ ঘরে একাকী হরিণী। এটা মনে হতেই যিনি হাড়ে হাড়ে টের পেল সেই অপরাধের আসল ভয়াবহতা, যেটা কয়েক মাস আগেও তার কাছে ছিল কেবল একটা রোমাঞ্চকর খবরের কাগজের গল্প। তার গা ঘিনঘিন করে উঠল যখন ভাবল ঠিক তার মতোই একটা মেয়ে, যার হাসি মুখ একদিন আত্মবিশ্বাসে ভরা ছিল পত্রিকার পাতায়, সেও তাহলে এইভাবে নিশ্চিন্তে এই ফাঁদে পা দিয়েছিল। তার কোনো আর্তনাদ শোনেনি কেউ টের পায়নি তার সে শেষ মুহূর্তের ভয়াল যন্ত্রণা। তবে জেনি অন্তত বুঝতে পারছিল আসল রোমাঞ্চ, আসল ভয়ের ধাক্কাটা কেমন হয়। ওর সার্বিক চেতনা যেন এক ঝটকায় আলোকিত হয়ে উঠল। চাইলেই সে পাগলের মতো ছুটে ঘরের দরজায় হাত দিয়ে হাতল ঘুরে সেটা খুলে চিৎকার করতে পারত, যেমনটা নিশ্চয়ই সেই মেয়েটা করেছিল। কিন্তু সেটা করলে সে নিজেও বিপদের করাল গ্রাসে হারিয়ে যাবে, এটা সে জানত। বিশ্বাস, সাহস আর বুদ্ধির লড়াইয়ে বুদ্ধি জিতল। জেনি জানে অল্প কিছুক্ষণের মধ্যেই সে আর একা থাকবে না। ওর পেছনে পুলিশ আছে, তারা তাকে অনুসরণ করেছে ও দেখেছিল সে কালো গাড়িটা। টেলিফোন বার্তা পৌঁছে গেছে ডানকানের কাছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আসবেন বলে। তারপর মনে পড়ে গেল
ডানকানের পরামর্শ। আততায়ীর মুখোমুখি হলে তোমার প্রথম কাজ হবে নিজেকে সংযত এবং স্বাভাবিক রাখা। তাড়াহুড়ো নয়, সময় নেবে, কথা বলবে লোকটার সাথে, ওকে ব্যস্ত রাখবে, নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাবে। জেনি সে জানতো তার সামনে থাকা লোকটা এখনই ঝাঁপিয়ে পড়বে না ওর উপরে। সে কোনো হিংস্র জানোয়ার নয়, সে সময় নেবে নিজের শিকারকে পরখ করে দেখার জন্যে। নিস্তব্ধতা ভাঙল জেনি নিজেই। এক্সকিউজ মি স্যার, আমি মিসেস হারপারের কাছে এসেছি চাকরির ব্যাপারে কথা বলতে। জেনি নিজের কণ্ঠে শুনে নিজে অবাক হয়ে গেল। এত ক্ষীণ, এত নরম ভাবে কথা বলছে সে। লোকটা তার চোখ সরালো না, গলায় এক অদ্ভুত ধীরতা। হ্যাঁ, আমি বুঝেছি, তাহলে তুমি জেনি। হ্যাঁ, জেনি মর্গান। মিসেস হারপার কি বাড়িতে আছেন? না, তবে তিনি কিছুক্ষণের মধ্যেই আসবেন। বসো, আরাম করে বসো। তুমি কি ভয় পাচ্ছ? কই না তো, আমি তো ভয় পাচ্ছি না, আসলে নতুন জায়গা। আচ্ছা আচ্ছা, রিল্যাক্স, বসো। আসলে জেনির কথা অর্ধ সত্য ছিল, কারণ সে তার কান পেতে বাইরে একটা সামান্য শব্দ শুনতে পেয়েছিল। ধীরে ভেতরে আসার পায়ের শব্দ, একটা দরজার খিল ধীরে টেনে বন্ধ করার শব্দ। লোকটা নিজেও শুনল শব্দটা। কিছু সময় সে নিঃশব্দে কান পেতে থাকল। তারপর জেনির স্বস্তির নিঃশ্বাস লোকটা আবার গা ছেড়ে দিল। মনোযোগ হালকা হলো। সুযোগটা নিয়ে জেনি সামনে এগিয়ে সোফায় বসল আর সে কল্পিত চাকরিদাতা মিসেস হারপারের গল্প ধরল। আশা করি মিসেস হারপার তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ, আশা তো করাই যায়। তা তোমার কি কোনো তাড়া আছে নাকি? কই না তো, আসলে চাকরিটা আমার খুব দরকার, তাই। অর্থ সবারই দরকার এই বাজারে, বুঝতে পারছি। অপেক্ষা করো। আপনি কি এখানেই থাকেন? মানে মিস হারপার আপনার কি হন? তুমি খুব প্রশ্ন করো। একটু সামনে এগিয়ে এসো তো, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আসলে চোখে ঝাপসা দেখি আজকাল, চশমা নিতে হবে। এগিয়ে এসে বসো। আচ্ছা স্যার। জেনি এগিয়ে গিয়ে টেবিলের কাছে রাখা চেয়ারে বসল। সে আর আততায়ী এখন মুখোমুখি। লোকটার চোখ কাছ থেকে দেখলো জেনি। ভয়ানক চোখ, সাদা কাঁচের মতো চির ধরা, বিকৃত প্রতিবিম্বে ভরা। জেনি বুঝে গেল সে এখন যেন এক পোড়া আত্মার গভীরতায় তাকিয়ে আছে। নিচে, আরো নিচে কোনো এক অতলে খেলছে অন্ধকার রহস্য। সেই চোখে জেনি যেন সেই মেয়েটাকে দেখল, সেই মেয়েটা যে খুন হয়েছে। কাগজে তার ছবি ছিল। না, তাকে এখন মনে করা যাবে না। ওকে সাহসী হতে হবে, চোখের জবাবে চোখ ফিরিয়ে দিতে হবে। কিন্তু চোখ নামিয়ে নিল সে। এই চাহনি আর সহ্য করা যাচ্ছিল না। আর তখনই তার চোখ পড়ল লোকটার হাতে। সে চমকে উঠল। এটা প্রথমবার খেয়াল করল সে। লোকটার হাতটা অস্বাভাবিক বড়, দানবীয়, লম্বা শীর্ণ আঙুল, হাড় ঝিরঝিরে। তোমার হাত কি বড়! যিনি সামলে ওঠার আগেই কথাটা বেরিয়ে এলো মুখ থেকে। লোকটা তখন আর হাসছিল না, তবু জেনি এখন ভয় পাচ্ছিল না। তার আশেপাশে পাহারা আছে সে জানে। সে ভাবল সেই সেলসম্যান ডিটেকটিভের কথা যে কাঁধে ব্যাগ নিয়ে স্টেশনে দাঁড়িয়েছিল। সে ভাবল ডানকানের কথা। ঠিক তখন জেনির অজান্তেই সেই সেলসম্যান ড্রেপারি হাউসের উপরতলার ঘরে এক ফ্যাশন পাগল স্বর্ণকেশী ক্রেতার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল, তার সিল্কের অন্তর্বাসের কালেকশন দেখাতে দেখাতে। আর সেই সময় ডানকান ভাবছিল জেনির কথা।
জেনির পাঠানো টেলিফোন বার্তা পৌঁছেছে অফিসে। মিস্টার হার্বার্ট ইয়েটস, শর্ট হ্যান্ড টাইপিস্ট, সেটি গ্রহণ করেছেন। ডানকানের নিজের সেক্রেটারি না থাকায় ইয়েটস আজকে সকালে সাময়িকভাবে দায়িত্ব পালন করছিল। ঠিক সেই মুহূর্তে করিডোরে ডানকানের পায়ের শব্দ শোনা গেল। ইয়েটস হুড়োহুড়ি করে টুপি পরে ফেলল, কারণ তার লাঞ্চ ডেটের সময় অনেক পেরিয়ে গেছে। দরজার মুখে তার সঙ্গে দেখা হয়ে গেল ডানকানের। স্যার, এখন কি লাঞ্চে যেতে পারি? ডানকান মাথা নাড়লেন, তবে করিডোরেই থেমে গেলেন কিছুক্ষণের জন্য, ইয়েটসকে দুপুরবেলার কাজ বুঝিয়ে দিতে। কোনো বার্তা এসেছে? এইমাত্র একটা এসেছে স্যার। ওখানে ওই কাগজের ওজনটা নিচে রাখা আছে। ডানকান অফিসে ঢুকলেন, কিন্তু ঠিক সেই ছোট্ট সময়ের ফাঁকে বিপর্যয় ঘটে গেছে। এই ঘটনার জন্য ইয়েটসকে দোষ দেওয়া যায় না। সত্যি, সে ডানকানের অনুপস্থিতির সুযোগ নিয়ে জানলাটা বড় করে খুলে দিয়েছিল, কিন্তু নিয়ম ভঙ্গের ব্যাপারে সে সম্পূর্ণ অজ্ঞ। তাড়াহুড়োয় জেনির বার্তাটা সে যা হাতের কাছে পেয়েছিল সে কাগজে লিখে রেখেছিল, তবে সতর্কতা হিসেবে একটা ভারী কাগজ চাপা দিয়ে রেখেছিল সেটি। মুশকিলটা বাঁধিয়েছিল ডানকানের গ্রেট ডেন কুকুরটা। প্রতিদিন এই সময়টায় ডানকানের সেক্রেটারির কাছ থেকে একটা বিস্কুট খাওয়ার অভ্যেস ছিল তার। সেই সেক্রেটারি যিনি কুকুর প্রেমে একেবারে অন্ধ। আজ বোধহয় তার প্রাপ্য বিস্কুট আসেনি, তাই সে নিজেই খোঁজে বেরিয়ে পড়েছিল খাতে। টেবিলের উপর বিশাল পা তুলে সে কাগজপত্রের ভিতরে নাক গলাতে শুরু করলো। একটা ছোট্ট কাগজ চাপা, তাতে তার কিছু এসে যায় না, ওটা উল্টে যায়, আর পরের ঝাপটায় জানলা দিয়ে উড়ে যায় জেনির বার্তাটা। চুপচাপ আবার কার্পেটের উপর গুটিসুটি মেরে বসে পড়ে সে। ডানকান যখন বুঝলেন যে কি ঘটে গেছে, তখন শুরু হয় এক উন্মত্ত খোঁজ ইয়েটসকে খুঁজে পাওয়ার। কিন্তু সেই চতুর আর দুরন্ত তরুণ অফিস নিয়মের ফাঁক ফোকর ধরতে ওস্তাদ, সে তখন বেপাত্তা। সার্চ শুরু করালেন ডানকান। চারপাশের সব খাবার জায়গায় দেখা হলো, কিন্তু ইয়েটসকে পাওয়া গেল না। এমনকি ন্যাশনাল গ্যালারিতে গিয়েও ডানকানের লোকজন খালি হাতে ফিরে এলো। অবশেষে ইয়েটসকে খুঁজে পাওয়া গেল এক বেসমেন্ট কফি হাউসে। সে বসে আছে, কফি খাচ্ছে, ধোঁয়া ছাড়ছে, আর তার প্রেমিকার সঙ্গে গল্প ব্যস্ত। সেটা দেখে তিতি বিরক্ত ডানকান ইয়েটসের থেকে কোনো খবর প্রত্যাশা না করে যখন ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছলেন, তখন নির্ধারিত সময়ের 40 মিনিট পার হয়ে গেছে তার। এটা ছিল তার জীবনের সবচেয়ে তিক্ত মুহূর্ত। তার চোখে ভেসে উঠেছিল জেনির মুখ, ফুলের মতো কোমল নিষ্পাপ মুখ, যে বিশ্বাস করেছিল তাকে। আর ডানকান নিজে, তিনি নিজের উচ্চাকাঙ্ক্ষায়, নিজের মিশনের তাগিদে জেনির বিপদকে দেখেও না দেখার ভান করে তিনি তাকে পরিণত করেছিলেন একটি গিনিপিগ হিসেবে, যাকে নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন জীবন মৃত্যুর, হয়তো ধ্বংস করেছেন নিজের হাতে। এই চিন্তা তাকে উন্মাদ করে তুলল। বাস্তবকে মেনে নিতে অভ্যস্ত দুঁদে অফিসার ডানকান এবার তার সাহস হারিয়ে ফেললেন। তিনি আর কল্পনাও করতে পারছিলেন না শেষটা কি হতে পারে। জেনি, একটি সরল গ্রাম্য মেয়ে, ফুলের মতো নিষ্পাপ, এখনো বেঁচে আছে কি? হ্যাঁ, বেঁচে আছে, আর হয়তো হিংস্র এক খুনির হাত থেকে নিস্তার পাওয়ার জন্য লড়ছে। ভাবতে তার বুকটা মোচড় দিয়ে উঠল অনুশোচনায়। ঠিক সেই মুহূর্তেই দৃশ্যপট বদলে গেছে। আমরা হাজির সেই ফ্ল্যাটের ঘরে, জেনি আর সে খুনি। জেনি হাঁপাচ্ছে, সে লড়ছে, তার মস্তিষ্ক যেন আগুনে জ্বলছে। ঘটনা এত দ্রুত ঘটে গিয়েছিল, সে যেন বিশ্বাসই করতে পারছিল না যা ঘটেছিল তা এক লাল কুয়াশার মধ্যে জ্বলে পুড়ে মিলিয়ে যাচ্ছিল। তখন সে আর স্পষ্ট করে কিছু মনে করতে পারছিল না, সব মিলিয়ে যেন একটা আবছা অস্পষ্ট আতঙ্ক। আর তারপর বাঁচা মরার লড়াই। ডানকান এখনো আসছেন না কেন? ভাবতে ভাবতে তার শক্তি নিঃশেষ হয়ে আসছিল। নরকের কোনো শয়তান যেন ছিঁড়ে ফেলে দিচ্ছে তাকে, আর তার সামনে ধরনী যেন দ্বিধা বিভক্ত হয়ে নিজের কোলে একরাশ লজ্জায় লুকিয়ে ফেলতে চাইছে ওকে।
আর তার ভেতর থেকে বেরিয়ে আসছে এক অপার অজানা ভয়। সর্বশক্তি দিয়ে সে নিজেকে ছিঁড়ে বের করে আনলো চরম পরিণতি থেকে। হয়তো এক মুহূর্তের জন্য মুক্তি পেল সে। তার হাতটা চলে গেল গাউনের ভেতরে। সেখান থেকে কাপা হাতে বের করে আনলো একটা হুইসেল। প্রাণপণে ফু দেওয়ার আগেই একটা ভাঙা কাপা বাঁশির সুর। গন্তব্যে পৌঁছালো সেই সুর। সারা এলো সঙ্গে সঙ্গে। দূরে কোথাও একটা কর্কশ কণ্ঠে বলে উঠল, খুনি হঠাৎ থেমে গেল। তার কান সজাগ, সারা শরীর টান টান হয়ে উঠল। তার শকুনে মার্কা দৃষ্টি নিবদ্ধ হলো ছাদের দিকে। সেখানে একটা ট্র্যাপডোরের রেখা স্পষ্ট। আর ঠিক তখনই তার নজর পড়ল তোতা পাখিটার দিকে, যিনি বাকরুদ্ধ হতভম্ব। ব্যাপার কি হলো? যিনির গলায় ততক্ষণে খুনির বলিষ্ঠ পাঞ্জা চেপে বসেছে। আচমকা থেমে গেল সে। পাখিটা দুলছিল খাঁচার ভিতর, চোখ দুটো আধ ঘুমন্ত স্বপ্নের সাগরে ভাসমান যেন। সময় থমকে গেল। খুনি তাকিয়ে রইল টিয়া পাখিটার দিকে। কি ব্যাপার? হুইসেল কে বাজালো? কে দিল এই সতর্কবার্তা? কার কণ্ঠস্বর? গ্লাস আই নয়, মেক্সিকান জো নয়, শব্দটা যেন ঘরের ভেতর থেকে আসছে মনে হচ্ছে। এই মেয়ে, তুই বাঁশি বাজালি, কিন্তু বাঁশি তো তোর মুখ অবধি যায়নি। তাহলে ওই বুড়ো পাখিটা? সে হেসে উঠল। তার আঙুল মুহূর্তে কেঁপে উঠল, আবার আলগা হয়ে গেল। ওই বুড়ো পাখিটা? আড়াই দিন ধরে সে ছিল মাদার বার্জারির ঘরে। এতদিন পাখিটা একটাও শব্দ করেনি, আর আজ পুলিশের বাঁশির আওয়াজ করলো। বিশ্বাস করুন, আমি। সতর্ক বার্তাটা খুনির মগজে ধ্বনিত হচ্ছিল। আর দেরি করা যাবে না। বাঁশি যেই বাজাক, প্রতিটি দেরির মুহূর্ত মানে বিপদের সম্ভাবনা স্পষ্ট। এখনই তার শত্রুরা এখানে ধীরে ধীরে উপরে উঠে আসবে, তাকে ফাঁদে ফেলতে। মানব জীবনের ইঁদুর সুলভ প্রবৃত্তি, মানুষের চির শত্রু, চির ধাওয়া খাওয়া শিকার জেগে উঠল। এক অশ্রাব্য গালি দিয়ে সে জেনিকে ছুঁড়ে ফেলে দিল, আর টেবিলে ঝাঁপিয়ে পড়ে দড়ির মতো কুণ্ডলি পাকিয়ে চলে গেল ট্র্যাপডোরের ভিতর দিয়ে। জেনি একা, এতটাই স্তব্ধ হয়ে গেছিল যে সে ভাবতেও পারছিল না ব্যাপারটা। এখনো তার কানে বন্দুকের গর্জন চোখের ঝলকানি লেগেছিল। তালগোল পাকাচ্ছিল ওর মাথার মধ্যে সবকিছু। অস্পষ্ট সে বুঝল কোথাও একটা গলদ হয়েছে। পুলিশ যখন এখানে এসেই গেছে, তাহলে তারা শিকার হাতছাড়া করলো কেন? আর ডানকান কোথায়? উনি তো কথা দিয়েছিলেন আসবেন। মনের মধ্যে একাধিক প্রশ্ন নিয়ে সে তার হলুদ ফুল দেওয়ার টুপিটা পরে নিল, চুল ঠিক করলো, খুব ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ডানকান বা তার লোকেদের কোনো চিহ্নই সে দেখতে পেল না। হল ঘরে পৌঁছতেই সেই দরজাটা দেখতে পেল সে, যেটা দিয়ে এই ফ্ল্যাটে ঢুকেছিল। ওটা বন্ধ এখন। যন্ত্রচালিতের মতো ধীরে ধীরে দরজার কাছে গিয়ে কাঁপা হাতে ছিটকিনি খুলল সে। রাস্তায় কেউ নেই, শুধু একটা খালি ট্যাক্সি দাঁড়িয়ে। চোখাচোখি হতেই ড্রাইভার জিজ্ঞাসা করল, কোথায় যাবেন মিস? উত্তরে কিছুই বলল না জেনি। অজান্তেই সে ফিরে তাকালো সেই ধূসর বাড়িটার দিকে। মুহূর্তের জন্য সে দেখতে পেল জানলার কাছে চ্যাপ্টা হয়ে থাকা একটা ফ্যাকাশে মুখ। দৃশ্যটা দেখে বাস্তবতা ঢেউয়ের পর ঢেউয়ের মতো তার ভেতরে আছড়ে পড়ল। কোনো পাহারা ছিল না। মৃত্যুর মুখোমুখি সে বিপজ্জনক পথে এসে বেরিয়ে এসেছে একা, কিন্তু সেই আতঙ্কই তার মস্তিষ্ক শানিত করল। যদি তার চোখ প্রতারণা না করে, খুনি ইতিমধ্যে বুঝে গেছে সে সতর্ক বার্তা ছিল পুরোটাই ভুয়ো। এখনো সে জায়গা ছেড়ে পালাবে, কিন্তু সে খুনি যার সঙ্গে হেসে কথা বলেছিল জেনি, সে ভাবতেই পারেনি
এমন বিদ্যুৎ গতিতে ক্রমণ আসবে তার দিকে, আর সে খুনি সুকৌশলে জেনে যাবে এক অসহায় সদ্য শহরে আসা মেয়ের সঙ্গে পুলিশের কোনো গোপন যোগসূত্র আছে। তা তো অকল্পনীয়। মিস, বলুন কোথায় যাবেন? ড্রাইভারের প্রশ্নে চিন্তার চটক ভাঙল জেনির। হাঁপাতে হাঁপাতে বলল, কাছাকাছি কোনো টেলিফোন বুথে নিয়ে চলুন তাড়াতাড়ি। কয়েক মিনিট পর ডানকান বিদ্যুৎস্পৃষ্টের মতো শুনল জেনের কাঁপা কণ্ঠস্বর। ফোনে তার বেয়ে ভেসে আসছে যেন জীবনের নতুন আশার মতো। ডানকান স্যার, আমি জেনি। খুনি এখন 17 জামাইকা স্কোয়ারে, দক্ষিণ পূর্ব দিকে। সময় একদম নেই স্যার। ও ছাদ দিয়ে পালাবে। তাড়াতাড়ি। ঠিক আছে জেনি, তুমি কোথায় থাকবে? আপনার বাড়ি, মানে স্কট। ওসব বাদ দিন, তাড়াতাড়ি যান। আমি রাখছি। ট্যাক্সি যখন জেনিকে নিয়ে ছুটে চলেছে ধূসর শহরতলির বাইরে, সেই মুহূর্তে এক কুচকানো চামড়ার বুড়ি দ্রুত পায়ে উঠে এলো ওই নিরানন্দ বাড়িটার উপরতলায়। ঘরের মধ্যে বুড়ি ছাড়াও ছিল সে খুনি। রাগে ফুঁসছিল সে। তার দিকে নজর না দিয়ে বুড়ি এগিয়ে গেল টিয়া পাখিটার খাঁচার দিকে। সোনা মানিক আমার, মাকে সোনা তোর নতুন বুলি। এক টুকরো ময়লা চিনি এগিয়ে দিল বুড়ি পাখিটার দিকে। পাখিটা চোখ খুলল, সঙ্গে সঙ্গে সুর করে ডাকলো কর্কশ স্বরে, পুলিশ! 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 2 ঘন্টারও বেশি পরে ডানকান ঢুকলো স্কটল্যান্ড ইয়ার্ডের নিজের ব্যক্তিগত ঘরে। তার চোখ খুঁজে নিল জেনিকে। মেয়েটাকে দেখে দুধে অফিসার ডানকান বুঝতে পারলেন মেয়েটার ওপর দিয়ে কি বিষম ঝড় বয়ে গেছে। মুখটা ভূতের মতো ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু চোখ দুটো স্থির। সারা সাহস যেন জমা হয়েছে ওর 2 চোখে। ভয়ঙ্কর অভিজ্ঞতার কোনো গভীর ছাপ পড়েনি সেখানে। সে যেন এক রাতেই বেশ সাহসী হয়ে উঠেছে। জেনি বসলো চায়ের টেবিলে। ইয়েটসের ব্যবস্থাপনা, ডানকানের সেই গ্রেড 10 কুকুরটা, চিঠির কাগজ, ওজনের সেই ছোটখাটো দোষ ভুলে ইয়েটসে দেওয়া বিস্কুট আর স্নেহ আদরে সন্তুষ্টির ভান করছিল। ডানকানকে ঘরে ঢুকতে দেখেই ইয়েটস উঠে দাঁড়ালো। উৎসাহ ভরে জিজ্ঞেস করলো, স্যার, বিটকেল খুনিটা ধরা পড়লো? ডানকান দুবার মাথা নাড়লেন, দ্বিতীয়বার দরজার দিকে ইঙ্গিত করে বিদায় জানানোর ভঙ্গিতে। জেনি একটু চিন্তিত হয়ে তাকালো তার দিকে। এখন ডানকানের মধ্যে সেই যান্ত্রিক করা অফিসারটির ছাপ নেই। তার মুখের রেখাগুলো যেন নতুন করে আঁকা হয়েছে। চোখের নিচে কালো ছাপ। খুব ক্লান্ত, বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। যখন পালাতে যাচ্ছিল তখনই আমাদের জালে ধরা পড়ে গেল বেটা। এবার আর রক্ষে নেই ওর। তবে আপনি এত... না মানে আসলে আমি... জেনে তাকালো চটচলদি তীক্ষ্ণ দৃষ্টিতে। আধমরা হওয়া কয়েকদিনের অর্থাহারে ক্লান্ত হলেও সে তখনও পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণে। বসুন, আর একটাও শব্দ উচ্চারণ করবেন না যতক্ষণ না এটা শেষ করছেন। ইশারা করে কফি আর কুকিজের দিকে দেখালো জেনি। ডানকান বাধ্য ছাত্রের মতো বসে কফিতে চুমুক দিতে গিয়েও চুমুক দিলেন না। কাপটা অপরাধীর মতো রেখে বলে উঠলেন, জেনি, তুমি জানো না তুমি কেমন নরকে পড়েছিলে। তুমি বুঝতেই পারোনি কত বড় ঝুঁকির মধ্যে পড়েছিলে। সেই লোকটা একজন খুনি, তাই তো? আমি তো আগে থেকেই জানতাম। কিন্তু মারাত্মক বিপদের মধ্যে ছিলে, আর আমি তোমাকে সেই বিপদের মধ্যে... আমি ভয় পাইনি, তাই তেমন কিছুই হয়নি স্যার। আমি অক্ষত আছি। আমি জানতাম আপনাকে আমি ভরসা করতে পারি। না জেনি, দয়া করে ভরসার কথা বলো না।
আমি তোমার কাছে অপরাধী। আমি তোমার পাশে ছিলাম না, এক ভয়ানক ভুল হয়ে গিয়েছিল। স্যার, এমন করবেন না, সব ঠিকঠাকই আছে তো। কারণ শেষটা সুন্দর হয়েছে। জানেন, আমার মন বলেছিল আপনার উপর ভরসা করা যায়। আমি আপনাকে অপরাধী ভাবিনি। ডানকান তাকিয়ে দেখলেন মেয়েটাকে। তার মুখে লালিত্য ফিরে এসছে, মুচকি হাসছে সে। এই হাসি আর ওই চোখের ভাষা বলে দিচ্ছে ডানকানের বুকের পাথরটা নেমে যাওয়ার পথ পেয়েছে। চাপমুক্ত হচ্ছেন তিনি। তার কর্মজীবনে তিনি অনেক মেয়েকে দেখেছেন, কিন্তু এই মেয়েটা একেবারে আলাদা ধাতুতে গড়া। এত প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়েও সে স্মিত হাসছে। ক্ষমা করেছে কথা দিয়ে কথা না রাখতে পারা এক বৃদ্ধ লজ্জিত অফিসারকে, যেন পুনরায় তার মাথা উঁচু করে বাঁচার জাদুকাঠি ছুঁয়ে দিয়েছে ওই একরত্তি মেয়েটা। ডানকানের পিতৃসত্তা জাগৃত হলো। জেনি, দেখো, আজ আমি তোমাকে বাঁচাতে যেতে পারিনি, আর তুমি আমাকে ক্ষমা করেছো। সে আমার পরম পাওয়া। কিন্তু আমার তো বয়স হচ্ছে, তুমি আমার মেয়ের মতন। তাই আমার মনে হচ্ছে এমন একজন দরকার তোমার জীবনে, যে সবসময় লক্ষ্য রাখবে, তোমাকে রক্ষা করবে, আগলে রাখবে তোমাকে। স্যার, আপনি কি বলতে চাইছেন আমি বুঝেছি। আপনি আমার পিতা সম। আমি আপনার স্নেহের ছায়ায় থাকতে চাই। যদি কোনোদিনও কাউকে দরকার হয় জীবনে, আপনাকেই বলবো। কিন্তু জেনি, স্যার, থাকি প্রসঙ্গ। আচ্ছা বলুন তো, আমি কি তাহলে পুরস্কারটা জিতলাম? নিঃসন্দেহে। খুব খুশি হলাম স্যার। আমি এখন ধনী। তুমি খুশি হয়েছো এটাই অনেক। প্রাপ্যটা যে পেয়েছো তাতেই আমার শান্তি। তাহলে আপনি আমাকে শুধু করুণা করছেন না, এটা নিশ্চিত, তাই তো? করুণা? ও জেনি, তুমিও পারো। বুড়ো ডানকান খুনিকে ধরার ফাঁদ পেতে সফল হয়েছে। এবার ব্যাচেলারদের জন্য সাজানো ফাঁদটা ঠিকঠাক বসেছিলেন তিনি। এক সুন্দরী তন্নি আশ্রয়হীনা মেয়ে, পাহাড়ি ফুলের মতো নির্মল নিষ্পাপ, এক সুন্দর